আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে বাণিজ্য এবং বিনিয়োগ শীর্ষক সম্মেলনে দিলেন বক্তৃতা। প্রবাসী সন্তানদের শিক্ষা নিশ্চিতে কাতারে কাজ করছে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ। সম্প্রতি শিক্ষার্থীরা যাচ্ছে অন্য প্রতিষ্ঠানে, ক্ষুব্ধ কমিউনিটি নেতারা। এবং কুয়েত বাংলাদেশ দূতাবাসকে প্রবাসী বান্ধব গড়ার প্রত্যয় নতুন রাষ্ট্রদূতের, সেবা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফরের দ্বিতীয় দিন সকালে বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী আহ্বান জানান। যৌথভাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড CCPIT সাংগ্রিলা হোটেলে এ সম্মেলনের আয়োজন করে। এ সময় প্রধানমন্ত্রী বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পরামর্শ দেন। এছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতে চীনা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানান। বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি অঞ্চল অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত। প্রধান অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের দেশীয় ব্যবসায়ীদের কাজ করতে হবে এসব অর্থনৈতিক অঞ্চলে বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করতে। ৯৬,০০০ বাংলাদেশি কর্মীকে ওমান সরকার বৈধতা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে ওমান। বিকেলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুশি সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার TTC ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে। 12 ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে, সেটা তারা এগ্রি করেছে। 96,000 যেটা অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগ্যালাইজ করে দিবে, সেটা ভার্বালি ওয়াজ এগ্রিড এবং সেটা আজকেও আলাপ করলাম। সেটা ইনশাল্লাহ এটা ফর্মালি এটা শেষ হয়ে যাবে এবং এগ্রিড হয়ে যাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। দীর্ঘদিন ধরে কাতারের প্রবাসী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আসছে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুলটিতে বাংলাদেশি ছাড়াও লেখাপড়া করছেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। তবে বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী বেছে নিচ্ছে ভারতসহ বিভিন্ন কমিউনিটির স্কুল, যা দুঃখজনক বলছেন কমিউনিটি নেতারা। কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে তীব্র দাবদাহ, ফলে দৈনন্দিন জীবনে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। বিশেষ করে দেশটির প্রবাসী শ্রমিকরা পড়েছেন বেশি বিপাকে। শ্রমিকদের নিরাপত্তায় খোলা আকাশে কাজ না করা সহ দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। শ্রমিকদের সুরক্ষায় কাতার সরকার সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও দিচ্ছে বিশেষ সেবা। কাতার লেবার মিনিস্টার এবং কাতার ন্যাশনাল হিউম্যান কমিটি যারা আছে এবং রেড ক্রিসেন্ট, এরা সবাই এই দিনটার সচেতনতার জন্য কিন্তু ক্যাম্পেইন চালু করছে। যে ক্যাম্পেইনটা আমাদের চলতেছে বিগত দিন থেকে, জুন থেকে চলতেছে এবং কন্টিনিউ চলতেছে বিভিন্ন কোম্পানিতে। যেমন আপনার স্পেসিফিক এক জায়গায় না, যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব দেশেরই আছে, আমাদের বাংলাদেশেও আছে অনেক লোক জায়গায়। তো আমরা প্রত্যেক কোম্পানি ওয়াইজ, কাতার গভর্নমেন্ট যেটা লেবার মিনিস্টার, তারা প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ সেটা ট্রেনিং এর ক্যাম্পেইন চালু করছে। এদিকে তীব্র গরমে ব্যাঘাত ঘটছে মরুর দেশটির ব্যবসা বাণিজ্য। লোকসানের শঙ্কায় থাকা পর্যটন শিল্প অপেক্ষা করছে শীত মৌসুমের। কাতারের তাপমাত্রা অতিরিক্ত বেশি, এই কারণে সকাল থেকেই অনেকে রুম থেকে বের হয় না, বা বিকেলের পরেও অনেক তাপমাত্রা থাকে।
এই কারণে বিভিন্ন কাতারিরা যারা আছে ওনারাও চলে যায় বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে। তো সেই হিসাবে ব্যবসা বাণিজ্য আমাদের বলতে গেলে বছরে আমরা 6 মাসই ব্যবসা বাণিজ্য করি, কারণ আমাদের শীতের সময়ে বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসে এবং এখানে যারা প্রবাসী আছে বা কাতারিরা আছে তারাও বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বাইরে বের হয় রুম থেকে। তো আমরা যারা ব্যবসা বাণিজ্যে যারা রেস্টুরেন্ট এবং কফি শপ বিভিন্ন এই ধরনের লাইনে আছি, আমাদের মূলত ব্যবসাটা আমাদের 6 মাসই ভালো চলে। প্রবাসী শ্রমিকদের সেবায় কাজ করছে বাংলাদেশি দূতাবাস সহ স্থানীয় কমিউনিটি। তবে গরম থেকে বাঁচতে সতর্কতার সাথে চলাচলের আহ্বান কাতার প্রবাসী বাংলাদেশিদের। এই হেডস্ট্রোক থেকে আপনার রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনার ঘন্টায় রেস্ট করতে হবে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। সৌদি আরবে আগুনে পুড়ে নিহত 4 বাংলাদেশির মাঝে 3 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। নিহতের খবর পাবার পর থেকে 3 পরিবারে চলছে শোকের মাতম। তারা বলছেন, অভাব অনটন ঘোচাতে ঋণ করে বিদেশ পাঠান তাদের। এদের মধ্যে কেউ কেউ এখন পর্যন্ত ধার দেনার টাকা শোধ করতে পারেননি। এমন পরিস্থিতিতে অথৈ সাগরে পড়েছেন তাদের পরিবার। একদিকে ছেলের মৃত্যু, আর একদিকে পাওনাদারদের দুশ্চিন্তা। নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে 4 বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার রয়েছেন 3 জন। নওগাঁর আত্রাই উপজেলার শিকারপুর গ্রামের শাহাদ আলীর ছেলে এনামুল হোসেন পারিবারিক অভাব অনটনে পড়াশোনা বাদ দিয়ে সুখের আশায় ঋণ করে সৌদি আরবে যান। সেখান থেকে কেবলমাত্র রোজগারের টাকায় ধার দেনা শোধ করে বাড়ি নির্মাণ শুরু করেছেন। আগামী বছর দেশে এসে বিয়ে করার কথা ছিল তার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আগুনে পুড়ে মারা যান তিনি। বংশের একমাত্র ছেলেকে হারানোর শোকে পাথর হয়ে পড়েছেন বাবা মা। কিছুতেই যেন তাদেরকে বুঝ দিয়ে থামানো যাচ্ছে না। আমার ছেলের লাশটা দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন আপনারা সবাই। সরকারের কাছে আমার এই দাবি। তাজা মুক্ত দেখতে পারলাম না, মনে হোকটা দেখতে পাই, এটুকাই দাবি। শুধু এনামুল নয়, আগুনে পুড়ে নিহত হয়েছেন একই এলাকার আরও 2 জন। এরা হলেন তেজনন্দী গ্রামের মজিবুর রহমানের ছেলে ফারুক হোসেন ও দীঘা স্কুলপাড়া গ্রামের কবেজ আলীর ছেলে সুকবর রহমান। ধার দেনা হয়েছে, এখন 2 সন্তান নিয়ে আমি কি করবো ভাইবে পারছি না, কোনো করতে পারছি না। আমি সরকারের কাছে আবেদন করতেছি আমার বন্ধু এনামুল হককে যেন তাড়াতাড়ি যেন দেশে আনা হয়। সে ছেলে আমার অনেক আশা ছিল, বিয়ে করবে, এসে আমরা আনন্দ করব। কত আশা করে আছে, আমার সেই আনন্দ আর হলো না বাবা। সরকারি উদ্যোগে তাদের মরদেহ দ্রুত দেশে আনা সহ ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতার দাবি জানান এলাকাবাসী। এই পরিবারটা একবারে নিঃস্ব হয়ে গেছে, তারা যেন একটু আমাদের জন্য বা এই ছেলের জন্য তারা যেন আল্লাহর তরফ থেকে আমাদেরকে শারীরিক সহযোগিতা করে অতি তাড়াতাড়ি যেন লাশটা যেন আর ভাতিজার লাশটা যেন পাঠা যায়। এখন এতিম হয়ে গিয়েছি, কোনো অর্থ উপার্জন করার মতনও লোক নেই। নাবার লোক 2টা ছেলে আর এক স্ত্রী ওয়াইফ তার। এর আগে গত 3 জুলাই সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া এলাকায় সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে 4 বাংলাদেশি নিহত হন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। কুয়েতের বাংলাদেশের দূতাবাসকে আধুনিকরণ করা সহ প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত প্রতিনিধি আহা জুবেদ জানান, সোমবার দেশটির মিশিলাস্ত বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি। এর আগে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। প্রবাসীদের দোরগোড়ায় কনসুলার সেবা পৌঁছে দিতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কনসুলার সেবা চালুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। এছাড়াও দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের এই কূটনীতিক। এ সময় প্রবাসী বাংলাদেশিদের কুয়েতের আইন কানুন মেনে চলার পাশাপাশি বৈধ চ্যানেলে দেশে অর্থ প্রেরণের অনুরোধ জানান নবনিযুক্ত রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে ঐকান্তিকভাবে এবং আন্তরিকভাবে যেসব প্রবাসী বাংলাদেশি কুয়েতে আছেন তাদেরকে সেবা প্রদান করা। আমি চেষ্টা করব কনসুলার সার্ভিসকে আরো আধুনিকীকরণ করার জন্য, আরো সহজ করার জন্য। বেশ কিছু হটলাইন নাম্বার আমরা চালু করব, যেগুলো 24 ঘন্টা করে থাকবে। যদি কোনো প্রবাসী বাঙালি কখনো কোনো অসুবিধায় পড়েন, সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের দূতাবাস থেকে সহযোগিতা নিতে পারবেন।
বিশ্ব বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কমছে না বিদেশগামী বাংলাদেশি অদক্ষ কর্মীর সংখ্যা, ফিরে আসা প্রবাসীদের সমস্যা চিহ্নিতকরণের তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। ফিরে আসা প্রবাসীদের সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে তাদের পুনর্বাসনে ব্র্যাক অগ্রণী ভূমিকা রেখে চলছে, এমন মন্তব্য করেছেন নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সোমবার নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে প্রত্যাশা 2 প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের আলমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ব্র্যাক অভিবাসন প্রকল্পের সমন্বয়কারী আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলি খুদা, সিভিল সার্জন ডাক্তার ফারহান আহমেদ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ জামাল হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস ও নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুজাত সহ অনেকে। এ সময় ব্র্যাক অভিবাসন প্রকল্পের প্রধান শরীফুল হাসান বলেন, বাংলাদেশ থেকে বিদেশে যেতে খরচ সব থেকে বেশি হলেও বেতন পাচ্ছেন সব থেকে কম, কারণ অধিকাংশ অভিবাসী যাচ্ছেন অদক্ষ হয়ে। সরকারের সকল ডিপার্টমেন্টের যত সেবা আছে সে সকল সেবাগুলির ক্রাইটেরিয়ার ভিতরে যারা দেশে থাকেন, যারা বিদেশ করেন, তারা যারা যারা পড়েন প্রত্যেকের জন্যই কিন্তু এই সাপোর্ট প্রোগ্রামগুলি আছে এবং তারা করে যাচ্ছে। এই কাজগুলো আমরা নরসিংদীতে অব্যাহত গত 7-8 বছর ধরে করছি। কেন নরসিংদী করছি? কারণ নরসিংদী যে জেলাগুলো থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশ যায়, 1 নম্বর কুমিল্লা, তারপর চিটাগাং, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর নরসিংদী আপনাদের 6 নম্বর। চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও 2 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বাংলাদেশের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 62 জনে। এর মধ্যে পুরুষ 49 জন এবং নারী 13 জন। তাদের মধ্যে মক্কায় 49 জন, মদিনায় 4 জন, মিনায় 7 জন ও জেদ্দায় 2 জন মারা গেছেন। হজ পোর্টালের সবশেষ বুলেটিনে তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত 56,331 জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে 144টি ফ্লাইটে তারা বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 66টি, সৌদি এয়ারলাইন্স 52টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 26টি ফ্লাইট পরিচালনা করে। আগামী 22 জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। সৌদি আরবে মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে 7 বাংলাদেশি সহ 14 জনকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার ওই বাংলাদেশিদের কাছ থেকে 3.3 কেজি মেথামফেটামিন ও 12,432 পিস অ্যামফেটামিন ট্যাবলেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় 2 সিরিয়ান ও 1 সৌদি নাগরিককেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদিকে পৃথক আরেকটি অভিযানে 75,600 অ্যামফেটামিনেস ট্যাবলেট সহ 1 প্রবাসী ও 1 সৌদি নাগরিককে মদিনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক সময় মাদক পাচার ও চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। মালদ্বীপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে 1 বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় প্রশাসন। 36 বছর বয়সী প্রবাসীর নাম মোহাম্মদ মান্নান। মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তার বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ থাকায় রোববার অনুষ্ঠিত রিমান্ড শুনানির সময় ফৌজদারি আদালত তাকে 15 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিবাসী হওয়ায় তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করে পুলিশ হেফাজতে তাকে রিমান্ডে নেওয়া হয়। জানা যায়, আটক মুন্না কোরআনের একটি অনুলিপি ছিঁড়ে ফেলেছিলেন। দেশটিতে এর আগেও কোরআনের কপি অপবিত্র করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়। কোরআনে থুতু ফেলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। শেষ করছি বিশ্ব বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে বাণিজ্য এবং বিনিয়োগ শীর্ষক সম্মেলনে দিলেন বক্তৃতা। প্রবাসী সন্তানদের শিক্ষা নিশ্চিতে কাতারে কাজ করছে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ। সম্প্রতি শিক্ষার্থীরা যাচ্ছে অন্য প্রতিষ্ঠানে, ক্ষুব্ধ কমিউনিটি নেতারা।
কুয়েত বাংলাদেশ দূতাবাসকে প্রবাসী বান্ধব গড়ার প্রত্যয় নতুন রাষ্ট্রদূতের, সেবা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এবং কমছে না বিদেশগামী বাংলাদেশে অদক্ষ কর্মীর সংখ্যা, ফিরে আসা প্রবাসীদের সমস্যা চিহ্নিতকরণের তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।